যদিও সে পৃথিবীর ভেতরের অংশ কাঁপিয়ে দেওয়া এক সম্রাট ছিল, তবুও কিংকং দাঁতের পোকা লাগার যন্ত্রণা সহ্য করতে পারছিল না। সে তখন পুরনো দিনের কথা মনে করছিল, যখন বড় বড় মাংসের টুকরো খেত। ঠিক তখনই একটা ডাগলাস সুযোগ বুঝে তার খাবার ছিনিয়ে নিতে চলে এলো। সেই সময় হঠাৎ আকাশ থেকে প্রাইমেটের মতো এক গর্জন শোনা গেল। বহু বছর ধরে হলো আর্থে থাকার পরেও কিংকং নিজের মতো আর কাউকে কখনো দেখেনি, তাই আনন্দে তার মন ভরে গেল এবং সে সঙ্গে সঙ্গে সেই আওয়াজের দিকে দৌড়ে গেল। কিন্তু সেখানে পৌঁছে সে অবাক হয়ে গেল, কারণ সেই আওয়াজ আসলে একটা প্যারেট ফ্রগের ছিল, যে তার গলা নকল করে শত্রুদের ভয় দেখানোর চেষ্টা করছিল। এটা দেখে কিংকং হালকা হাসি দিয়ে চুপচাপ ফিরে গেল। এখন সে বুঝে গিয়েছিল যে একা নিজের জোরে দাঁতের ব্যথা সারানো সম্ভব নয়, তাই সাহস করে হলো আর্থ ভর্টেক্স পেরিয়ে মানুষের জগতে সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল। ডক্টর ইরিন যখন এই খবর পেলেন, তিনি ভয় পেয়ে গেলেন। তার মনে হলো কিংকংয়ের আগমন হয়তো গডজিলাকে রাগিয়ে দেবে এবং পৃথিবীতে নতুন যুদ্ধ শুরু হতে পারে। তিনি দ্রুত ফরেন স্টেশনে পৌঁছে পরিস্থিতি দেখতে লাগলেন। তখন জানা গেল আসলে কিংকং শুধু দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে এবং তার সার্জারি দরকার। কিছুক্ষণ পর ডেন্টিস্ট অ্যান্ড্রু তার রিপেয়ার শিপ উড়িয়ে সেখানে এসে পৌঁছালো। নিরাপত্তার জন্য সে কিংকংকে শক্তিশালী স্লিপিং ইনজেকশন দিল। তারপর দড়ির সাহায্যে নিচে নেমে সরাসরি তার নষ্ট দাঁতের কাছে গেল। সেখানে মোটা লোহার চেন দিয়ে দাঁতটাকে শক্ত করে বেঁধে দিল। এরপর উপরে উঠে জাহাজের ইঞ্জিন পুরো শক্তিতে চালু করল। কয়েক মুহূর্তের মধ্যেই সার্জারি শেষ হয়ে গেল এবং দাঁত তুলে ফেলা হলো। কিংকং যখন জ্ঞান ফিরল, তখন সে দেখল তার মুখে নতুন এক টাইটেন টুথ লাগানো হয়েছে, যেটা এতটাই শক্তিশালী যে সহজেই আইফেল টাওয়ার পর্যন্ত চিবিয়ে ফেলতে পারে। সবাই তখন আনন্দ করছিল। ঠিক তখনই খবর এলো যে হলো আর্থ বেস থেকে অদ্ভুত এক সিগন্যাল আসছে। শাহী অ্যানালিসিস করে জানাল এটা একটা SOS সিগন্যাল, যেটাকে উপেক্ষা করা যায় না। সত্যিটা জানার জন্য ডক্টর ইরিন সঙ্গে সঙ্গে একটি এক্সপিডিশন টিম গঠনের সিদ্ধান্ত নিলেন এবং কিংকংকে সঙ্গে নিয়ে আবার হলো আর্থে ফেরার প্রস্তুতি শুরু করলেন। মেশিন চালু হতেই পানির ওপর বিশাল এক ঘূর্ণি তৈরি হলো। কিংকং সবার আগে তাতে ঝাঁপ দিল এবং মানুষের জাহাজ তার পেছন পেছন চলল। কিছুক্ষণ পর সবাই নিরাপদে হলো আর্থে পৌঁছে গেল। এখানে সবকিছুই ছিল উল্টোপাল্টা, তাই জাহাজকে সময় মতো ব্যালেন্স করতে হচ্ছিল, যাতে কিংকংয়ের গতির সঙ্গে তাল মেলানো যায়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, হলো আর্থের বেস সিগন্যাল পাঠানোর পরেও কোনো জবাব দিচ্ছিল না। বাধ্য হয়ে টিমকে কিংকং থেকে আলাদা হয়ে স্টেলথ সিস্টেম চালু করতে হলো, যাতে থান্ডার বলের মতো দানবদের এড়ানো যায়। কিন্তু জাহাজ তখনও আকাশে ছিল। এমন সময় তারা দেখল বেস থেকে ধোঁয়া উঠছে। বছরের পর বছর চলা এই বেসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ভেতরে থাকা সবাই মারা গিয়েছিল, আর কাছের পাহাড়ে তৈরি বিশাল হাতের ছাপ দেখে ডক্টর ইরিনের খুব খারাপ কিছু ঘটার অনুভূতি হলো। ওদিকে কিংকং যখন নিজের বাসায় পৌঁছালো, তখন সে এক অচেনা গন্ধ টের পেল। পাহাড়ের দিক থেকে প্রচণ্ড গর্জন শোনা যাচ্ছিল। এক মুহূর্ত দেরি না করে সে নিজের ব্যাটেল অ্যাক্স তুলে আওয়াজের দিকে ছুটে নেল। অস্ত্রের আলোয় সে বুঝতে পারল এই জায়গাটা তার জন্য নতুন এবং এখানে তার মতোই অন্য কোনো কং জাতির অস্তিত্ব আছে। সে তখনও ভাবছিল, ঠিক তখনই আবার গর্জন শোনা গেল। কিংকং দ্রুত জলপ্রপাতের পেছন দিয়ে বেরিয়ে অজানা এলাকায় চলে এলো। এই জায়গাটা সবসময় কুয়াশায় ঢাকা থাকত। কুয়াশার মাঝ থেকে ধীরে ধীরে বিশাল এক জীবের ছায়া সামনে এগিয়ে আসছিল, যার শক্তির চাপ কিংকংও অনুভব করছিল। কিন্তু কুয়াশা সরে যেতেই দেখা গেল সামনে একটা ছোট হলুদ লোমওয়ালা এপ দাঁড়িয়ে আছে। প্রথমবার নিজের মতো কাউকে দেখে কিংকং ভীষণ খুশি হল। সে অস্ত্র নামিয়ে বন্ধুত্বের ইশারা করল, কিন্তু হঠাৎ সেই ইয়েলো এপ রেগে গিয়ে দাঁত বসিয়ে দিল। কিংকং কিছুই বুঝতে পারল না। সে পেছনে ঘুরে দেখল আরেকটা বাল এপ দাঁড়িয়ে আছে, যে স্পষ্ট শত্রুতার ভাব দেখাচ্ছে। দুজন মিলে কিংকংয়ের ওপর হামলা চালালো। তারা কাঠের লাঠি তুলে আঘাত করতে শুরু করল, কিন্তু স্কাল আইল্যান্ডের রাজা এত সহজে হার মানার পাত্র ছিল না। কিছুক্ষণের মধ্যেই সে পরিস্থিতি পাল্টে দিল। তবে ইয়েলো অ্যাপ ছিল চালাক। সে পেছন থেকে লুটিয়ে আক্রমণ করার চেষ্টা করল। কিংকং তার এই কৌশল একদম পছন্দ করল। লড়াইয়ের সময় এক অ্যাপ প্রায় খাদে পড়ে যাচ্ছিল। তখন কিংকং দয়া করে তাকে টেনে তুলল, কিন্তু সে কৃতজ্ঞ হওয়ার বদলে ছুরি তুলে কিংকংকে মারার চেষ্টা করল। এবার কিংকং পুরোপুরি রেগে গেল। সে বিন্দুমাত্র দ্বিধা না করে তাকে লাথি মেরে খাদে ফেলে দিল। বর্ড অ্যাপ বুঝে গেল যে একা কিংকংয়ের সঙ্গে পারবে না, তাই ইয়েলো অ্যাপকে ফেলে পালিয়ে গেল। কিংকং ইয়েলো অ্যাপকে ধরে ইশারা করল যে এবার সে তাকে তাদের বাসায় নিয়ে যাবে। কিন্তু ইয়েলো অ্যাপ ভেতরে ভেতরে খুব ধূর্ত ছিল। সে উপরে উপরে সঙ্গে চলতে লাগলো, কিন্তু আসলে কিংকংকে সি ড্র্যাগনের হাতে তুলে দিয়ে মারিয়ে ফেলতে চেয়েছিল। এদিকে কিংকং টাটকা মাছের সাশিমি খেয়ে শক্তি জোগাড় করছিল, আর অন্যদিকে শিয়াওয়াং মাও ক্ষুধায় অস্থির হয়ে উঠছিল। কিংকং সেটা দেখে সঙ্গে সঙ্গে মাছ ছিঁড়ে তার দিকে বাড়িয়ে দিল, কিন্তু শিয়াওয়াং মাও এতটাই সতর্ক ছিল যে সে খাবার নিতে অস্বীকার করল। অসহায় হয়ে কিংকং মাছটা মাটিতে ফেলে দিল। তখন শিয়াওয়াং মাও দ্রুত সেটা তুলে খেতে শুরু করল। এই ঘটনার পর তার মনে হলো কিংকং হয়তো এতটা ভয়ঙ্কর নয় যতটা সে ভাবত। সে নিজের ভয় দূর করে কিংকংয়ের কাছে গিয়ে বন্ধুত্ব দেখাতে লাগলো। খাওয়া শেষ করে তারা সামনে এগোলো। পথে তারা এমন এক সেতু পার হলো যা কোনো বিশাল প্রাণীর হাড় দিয়ে তৈরি ছিল। যদিও কিংকংয়ের উচ্চতা 100 মিটারেরও বেশি ছিল, তবুও সেই হাড়ের কাঠামোর সামনে তাকেও ছোট লাগছিল। অবশেষে তারা নিজেদের গন্তব্যে পৌঁছে গেল, কিন্তু সামনের দৃশ্য দেখে কিংকংয়ের মন দুঃখ আর রাগে ভরে গেল। সে দেখল তার নিজের গোত্রের সদস্যরা দাসের
মতো জীবন কাটাচ্ছে, সামান্য ভুল করলেই তাদের শিরোচ্ছেদ করা হচ্ছে। শিয়াওয়াং মাওয়ের বাবা শুধু পাথর তুলতে না পারার কারণে মার খাচ্ছিলেন। এটা দেখে কিংকং আর সহ্য করতে পারল না। সে শিয়াওয়াং মাওয়ের সতর্কবার্তা উপেক্ষা করে তাকে তুলে দাঁড় করালো, কিন্তু এতে পাহারাদার রেগে গেল। অন্যদিকে টাকলা গরিলা দৌড়ে চিফের কাছে গিয়ে ঘটনা বাড়িয়ে বলল। চিফ অর্থাৎ দাওবাওয়াং স্কার কিং যখন শুনল কেউ তার এলাকায় ঢুকে তার শক্তিকে চ্যালেঞ্জ করছে, তখন তার চোখে ভয়ঙ্কর ঝিলি ফুটে উঠল। সে গর্জন করতে করতে ছায়া থেকে বেরিয়ে এলো। তার চালচলন মোটেও রাজার মতো ছিল না, বরং রাস্তার গুন্ডার মতো। কিন্তু বাকিরা তার দিকে চোখ তুলে তাকাতেও সাহস পাচ্ছিল না। সে যেদিক দিয়ে যাচ্ছিল সবাই মাথা নিচু করে ফেলছিল। দাওবাওয়াং সামনে এসে কিংকংকে তাকিয়ে দেখতে লাগলো। খুব দ্রুতই সে খেয়াল করল সামনের জন একটা সোনার দাঁত পর্যন্ত লাগাতে পারেনি। সে জোরে জোরে হাসতে শুরু করল। শিয়াওয়াং মাও বাধ্য হয়ে হাসতে লাগলো, কিন্তু সে জানত না তার কারণেই কিংকং এখানে এসেছে এবং এখন স্কার কিং তাকে শাস্তি দেবে। শিয়াওয়াং মাওয়ের বাবা তাড়াতাড়ি সামনে এসে স্কার কিংয়ের কাছে ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু সে ছিল নিষ্ঠুর এক অত্যাচারী। কিংকংয়ের রাগ ফেটে পড়ল এবং সে প্রচণ্ড গর্জন করল। স্কার কিং একটুও ভয় পেল না। সে নিজের লোকদের মাঠ খালি করার ইশারা করল। এবার সে নিজেই লড়াই করে নিজের রাজত্ব বাঁচাতে চাইল। সব গরিলারা যুদ্ধের ঢোল বাজাতে শুরু করল এবং দুই রাজার যুদ্ধ শুরু হয়ে গেল। স্কার কিং দূর থেকেই তার হাড়ের চাবুক দিয়ে আক্রমণ করল। কিংকং কাছে যাওয়ার আগেই তার হাতে কেটে গেল। স্কার কিং দ্রুত আঘাত এড়িয়ে উল্টো তার বোন হুইপ দিয়ে কিংকংকে আটকে দিল। এরপর সে নিজের ক্রিস্টাল ড্যাগার বের করে ছায়া থেকে এক ভয়ঙ্কর দানবকে ডেকে আনল। দানবটা পুরোপুরি স্কার কিংয়ের নিয়ন্ত্রণে ছিল। সে কিংকংয়ের উপর বরফ ঠান্ডা নিঃশ্বাসের আক্রমণ করল। কিংকং কোনোভাবে বেঁচে গেল, কিন্তু তার ডান হাত পুরো জমে গেল এবং সে লড়াই করার শক্তি হারিয়ে ফেলল। এই বিপদের সময় শাওয়াং মাও তাকে দ্রুত পালাতে বলল। কিংকং কোনোমতে প্রাণঘাতী আক্রমণ থেকে বাঁচল। স্কার কিং সঙ্গে সঙ্গে নিজের লোকদের পেছনে পাঠালো আর নিজে কিংকংয়ের সুপার অ্যাক্স তুলে নিয়ে জয়ের আনন্দ উপভোগ করতে লাগল। কিন্তু শাওয়াং মাও নিজের বন্ধুকে মরতে দেখতে পারছিল না। সে আগে থেকে পাতা ফাঁদের সুইচ টিপে দিল এবং পিছু ধাওয়া করা শত্রুদের শেষ করে দিল। এভাবেই সে কিংকংয়ের প্রাণ বাঁচাল। দুজন কোনোমতে ডক্টর ইলানের কাছে পৌঁছালো চিকিৎসার জন্য, কিন্তু ওয়াইল্ড গরিলা সবকিছু নিজের চোখে দেখেছিল এবং সঙ্গে সঙ্গে স্কার কিংকে খবর দিল। এটা শুনে স্কার কিং রাগে গর্জে উঠল এবং আক্রমণের প্রস্তুতি নিতে লাগল। ভয়ঙ্কর আঘাতে রক্তাক্ত কিংকং কোনোভাবে শত্রুদের ঘেরাও থেকে বেরিয়ে এলো এবং মানুষের সাহায্যের আশায় রইল। কিন্তু মানুষের মেডিকেল প্রযুক্তি ছিল খুব কঠিন এবং অদ্ভুত। তারা সরাসরি আর্মি ওয়্যারহাউস থেকে আগে থেকেই তৈরি করা এক মেকানিক্যাল হাত বের করে কিংকংয়ের শরীরে লাগিয়ে দিল। এই বিশেষ ইনফিনিটি গন্টলেট শুধু তার জন্যই বানানো হয়েছিল। এটা শুধু তার শক্তি কয়েক গুণ বাড়িয়েই দেয়নি, বরং এর মধ্যে বিদ্যুতের মতো শক্তিও ছিল। এটাই তাকে সত্যিকারের অজেয় করে তুলছিল। সঙ্গে ফ্রস্ট ক্ষতি সারানোর ওষুধও তার শরীরে দেওয়া হলো এবং গন্টলেট পুরোপুরি তার বাহুতে ফিট করা হলো। হাতটা মেকানিক্যাল হতেই কিংকংয়ের শরীরে প্রচণ্ড শক্তি ছড়িয়ে পড়ল। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং নিজের নতুন শক্তি পরীক্ষা করতে লাগল। শুধু হালকা একটা ঘুষি মারতেই মাটি কেঁপে উঠল। সে ভাবল, আমি কি থ্যানোসের মতো একবার আঙুল ছিটকাবো? ঠিক তখনই ইয়েলো অ্যাপ দৌড়ে এসে আতঙ্কিত কণ্ঠে জানালো যে স্কার কিং স্নো ডিমনের উপর চড়ে আসছে। যদি সে হলো আর্থ থেকে সারফেস ওয়ার্ল্ডে যাওয়ার পথ দখল করে নেয়, তাহলে মানব সভ্যতার শেষ নিশ্চিত। বাধ্য হয়ে কিংকং সারফেসে গেল গডজিলার সাহায্য চাইতে, কিন্তু গডজিলা তো রাজা, সেই কিভাবে মেনে নেবে যে আর কেউ তার সমান হয়ে দাঁড়াক? তার উপর কিংকং নিজের ইনফিনিটি গন্টলেট গর্ব করে দেখাচ্ছিল। এটা দেখে গডজিলার বারবি প্রিন্সেস হার্ট ভেঙে গেল। সে সরাসরি পানি থেকে বেরিয়ে এসে আক্রমণ চালালো। কিংকং হাত নেড়ে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু গডজিলা তাকে কোনো সুযোগই দিল না। সে সরাসরি ডেথ চার্জ অ্যাট্যাক চালালো। কিংকং পিছিয়ে যেতে বাধ্য হল, কিন্তু গডজিলা তাকে তাড়া করল। সে কিংকংয়ের হাতে থাকা গন্টলেট কামড়ে ধরে তাকে পিরামিডের দিকে ঠেলে দিল। তারপর কম্বো অ্যাট্যাক চালিয়ে তাকে মাটিতে ফেলে দিল। কিন্তু কিংকং এখন হলো আর্থের কিং ছিল। সে লোহার মতো শক্ত মুষ্টি দিয়ে পাল্টা আঘাত করল এবং গডজিলাকে মাটিতে আছড়ে ফেলে একের পর এক ঘুষি মারতে লাগল। গডজিলা অ্যাটমিক ব্রেথ চার্জ করল, কিন্তু কিংকংয়ের শক্তিশালী ঘুষি তার বারবি প্রিন্সেস হার্ট ভেঙে দিল। কিংকং দ্রুত তাকে টেনে পোর্টালের দিকে নিয়ে যেতে লাগল, কিন্তু গডজিলা এত সহজে হার মানার নয়। সে নিজের পিঙ্ক আর্মার চালু করল এবং অ্যাটমিক ব্রেথ দিয়ে কিংকংয়ের ওপর আঘাত চালালো। সৌভাগ্যবশত স্কাল আইল্যান্ডের হ্যান্ডসাম বয় কিংকং দ্রুত বেঁচে গেল, কিন্তু সে সামলানোর আগেই গডজিলা আবার ডেথ লিপ অ্যাট্যাক চালালো। কিংকং পুরোপুরি ফেসে গেল। ঠিক তখনই আকাশ থেকে এক আলো নেমে এলো এবং গডজিলা উড়ে দূরে গিয়ে পড়ল। সে ছিল তার পুরনো প্রেম মোথরা। তার কথায় গডজিলা কিংকংয়ের সঙ্গে হাত মিলিয়ে নিল। মনে হচ্ছিল ভালোবাসার শক্তির সামনে গডজিলাও হার মেনে গেছে। এর মধ্যেই স্কার কিং নিজের সেনাবাহিনী নিয়ে হলো আর্থের প্রবেশ পথে এসে হাজির হল। সে স্নো ডিমনের উপর চড়েছিল, কিন্তু সামনে কিংকং আর গডজিলা এসে দাঁড়ালো। স্কার কিং এক মুহূর্ত দেরি না করে আক্রমণ চালালো। কিংকংও ঘুষি তুলল, কিন্তু ঠিক তখনই ইলেকট্রোম্যাগনেটিক পিরামিডগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেল। পুরো হলো আর্থে গ্র্যাভিটি উধাও হয়ে গেল। সবাই লড়াই করতে করতে বাতাসে ভাসতে লাগল। 2 মিনিট 30 সেকেন্ড পরে আবার গ্র্যাভিটি
গ্র্যাভিটি ফিরে এলো। কিংকং সঙ্গে সঙ্গে নিজের ব্যাটল অ্যাক্স তুলে নিল, কিন্তু স্কার কিং সুযোগ বুঝে পোর্টালের দিকে ঝাঁপ দিল এবং সারফেস ওয়ার্ল্ডে পৌঁছে গেল। সূর্যের আলো দেখেই সে জোরে হাসতে লাগল এবং মানুষদের পিঁপড়ের মতো পিষে ফেলার হুমকি দিল। সে স্নো ডিমেনকে আদেশ দিল আইস ব্রেথ দিয়ে পুরো পৃথিবীকে আবার বরফ যুগে পরিণত করতে। কিন্তু কিংকং আর গডজিলা একসঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল। একদিকে গন্টলেট ফিস্ট, অন্যদিকে অ্যাটমিক ব্রেথ। স্কার কিং আর স্নো ডিমন কিছুক্ষণ পিছিয়ে গেল, কিন্তু স্কার কিং আবার চালচল। সে নিজের ভাঙা দাঁত থুতু ফেলে স্নো ডিমনকে আবার লড়াইয়ের নির্দেশ দিল আর নিজে হাড়ের চাবুক নিয়ে কিংকং এর উপর ঝাঁপিয়ে পড়ল। যখনই সে দুর্বল হয়ে পড়ছিল তখনই স্নো ডিমনকে ডাকছিল। কিংকং একা দুজনের সঙ্গে লড়তে পারছিল না। তখন গডজিলা আবার যুদ্ধে নামল, কিন্তু তবুও দুই শত্রুর জুটি খুব শক্তিশালী হয়ে উঠছিল। কিছুক্ষণ পরে স্কার কিং কিংকং এর হাত চেপে ধরে তাকে আটকে ফেল। গডজিলা রেগে গিয়ে অ্যাটমিক ব্রেথ ছুড়ে মারল এবং স্কার কিং এর ক্রিস্টাল ড্যাগার ফেলে দিল। কিংকং সেটা তুলতে যাচ্ছিল, ঠিক তখনই স্কার কিং তার গলা চেপে ধরল। সেই সময় ইয়েলো ওয়েব সাহস দেখালো। সে ব্যাটল অ্যাক্স তুলে পোর্টাল পেরিয়ে সারফেস ওয়ার্ল্ডে চলে এলো। তার কারণেই ক্রিস্টাল ড্যাগার ভেঙে গেল এবং স্কার কিং এর স্নো ডিমানের উপর নিয়ন্ত্রণ শেষ হয়ে গেল। স্কার কিং রেগে গিয়ে ইয়েলো ওয়েবকে ধরে ফেলল, কিন্তু ততক্ষণে তার খেলা শেষ হয়ে গিয়েছিল। গডজিলা আর কিংকং একসঙ্গে তার উপর আক্রমণ চালালো। এটা দেখে স্নো ডিমনও বিদ্রোহ করে স্কার কিং এর উপর আইস ব্রেথ ছুড়ে মারল। অবশেষে কিংকং প্রচণ্ড এক স্ল্যাম মেরে স্কার কিং এর স্বপ্ন চিরতরে শেষ করে দিল। যুদ্ধ শেষ হওয়ার পর গডজিলা আকাশের দিকে অ্যাটমিক ব্রেথ ছুড়ে বরফের স্তর গলিয়ে দিল। তারপর সে আবার রোম কোলোসিয়ামে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর কিংকং স্নো ডিমনের ওপর চড়ে হলো আর্থে ফিরে গেল এবং নিজের সঙ্গীদের নতুন আশা দিল।